আসসালামু আলাইকুম। ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে রাত 10:45টার সময় মারা যান হাদি। জীবন মৃত্যুর দোলাচলে 6 দিনের যুদ্ধ শেষে মৃত্যুই হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির আসল ঠিকানা। গত শুক্রবার 12 ডিসেম্বর ঢাকা ৮ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রচারণা শেষে অটোরিকশায় ফেরার পথে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা মেডিকেল এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ছিলেন তিনি। পরে ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন ওসমান হাদি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওসমান হাদির একমাত্র ছেলের বয়স মাত্র 10 মাস। হাসান মাহমুদের রিপোর্ট। ঘাতকের নির্মম বুলেট নিয়তির অনিবার্য পরিণতিতে ঠেলে দিল এক গর্জে ওঠা জুলাই যোদ্ধার জীবন। যে জীবন প্রতিবাদের, যে জীবন রাজপথে বজ্র কণ্ঠের অগ্রভাগে দ্যুতি ছড়িয়েছিল অবিরাম, তাই সেই শরীফ ওসমান হাদি হয়ে উঠেছিল শত্রুর নিষ্ঠুর টার্গেট। আধিপত্যবাদের বিরুদ্ধের এই কণ্ঠস্বর চলে গেলেন শূন্যতার ওপারে। জীবন ও মৃত্যুর দোলাচলে 6 দিনের টানা যুদ্ধ শেষে মৃত্যুই হয়েছে হাদির ভাগ্য। ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক থেকে এই শোকবার্তা ছড়িয়ে পড়ে সারা দেশে। হাদি আর নেই। সিঙ্গাপুরে উন্নত চিকিৎসাধীন থাকা অবস্থায় বাংলাদেশ সময় রাত 10:45টায় মৃত্যুবরণ করেন এই উদীয়মান তরুণ যোদ্ধা শরীফ ওসমান হাদি। ঢাকা ৮ আসন থেকে বদলে যাওয়া এই সময়ে জাতীয় সংসদের নির্বাচন করার অঙ্গীকারও করেছিলেন এই হাদি। তার হল না। রাজধানীর বক্সকালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হন ওসমান হাদি। রিকশায় থাকা হাদিকে মোটরসাইকেল থেকে গুলি করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে তাকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। পরে সেখান থেকে সরকারের ব্যবস্থাপনায় ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। দুদিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন এই জুলাই যোদ্ধা। পিতাহারা হল হাদির অবোধ শিশুটি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন সহ সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে নেওয়া হয়েছে এই 3 সিদ্ধান্ত। নতুন অধ্যাদেশের ফলে কোনো ব্যক্তি 5 বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে গুম বলে ঘোষণা করতে পারবে। হাওর ও জলাভূমি এলাকার সুরক্ষা নিশ্চিত করতে সংরক্ষিত হাওর ও জলাভূমি এলাকা ঘোষণা করার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025। বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রায় 16 মাস দায়িত্ব পালন শেষে আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার সময়কালে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। শেষ কর্মদিবসে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিচার বিভাগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য বিচারপতি সহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান দেশের রাজনীতির গতিপথ বদলে দেওয়ার এক ঐতিহাসিক সময় হিসাবে বিবেচনা করা হয়। এর আগে বিচার বিভাগের প্রকৃত অর্থে কোনো স্বাধীনতা ছিল না। দেশের গুরুত্বপূর্ণ এই বিভাগটিকে নিজেদের স্বার্থে কুক্ষিগত করে রেখেছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার। তবে 5 আগস্টের পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন স্তরের মতো বিচার বিভাগেও পরিবর্তনের ছোঁয়া আসে 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের হাত ধরে। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ 16 মাস দায়িত্ব পালনকালে তিনি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সহ বিচার বিভাগকে পূর্ণাঙ্গ স্বাধীন করতে বেশ কিছু পদক্ষেপ নিতে সক্ষম হন। আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার থেকে শুরু হচ্ছে সর্বোচ্চ আদালতের শীতকালীন ছুটি। তাই তার শেষ কর্মদিবসে এজলাস কক্ষেই
তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। উনি বিচার বিভাগে দায়িত্ব নেওয়ার পর যে সমস্ত ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন এবং বাংলাদেশের অনেক সংস্কারের পথিকৃৎ হিসাবে উনি আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। উনি আমাদের সামনে অনেক দিন বেঁচে থাকবেন। আমরা অনেক দিন করে ওনাকে স্মরণ করব। আমাদের শ্রদ্ধায়, ভালোবাসায়, সংকটে সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতি আমাদের মধ্যে থাকবে। বিচারের মহাসড়ক থেকে বা বিচারের রেল লাইন থেকে মানুষ ছিটকে পড়েছিল। উনি আসার পরে গত 16 মাসে সেই মহাসড়কে আমাদেরকে তুলে দিয়েছেন। আমরা সেই পথ ধরে হাঁটতে চাই। বিদায়ী সংবর্ধনায় প্রধান বিচারপতি প্রায় 35 মিনিট বক্তব্য রাখেন। এতে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়। বিচার বিভাগকে শক্তিশালী করতে এবং বিচার প্রার্থীদের ন্যায় বিচার পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান বিচারপতি। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী মারা গেছেন। এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, হাদীর ইন্তেকালের খবরে জুলাই যোদ্ধা সহ সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া দেখছেন? দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পরে আজ কিছুক্ষণ পূর্বেই কিন্তু শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, তিনি মারা গেছেন এমন একটি খবর পেয়ে যাওয়ার পরেই কিন্তু এই জায়গাতে শাহবাগ থেকে, এই রাজধানী শাহবাগ এলাকা থেকে টিএসসি এবং বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস ছাত্র জনতা ঘিরে রেখেছে এবং এখান থেকে কিন্তু কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এর আগে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী তিনি 9টা 45 মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনা পাওয়ার পরে কিন্তু এই ছাত্র জনতা তারা একে একে এই শাহবাগ এলাকায় জড়ো হচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যে হাদীর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে এবং এর সাথে যারা যুক্ত রয়েছেন সবাইকে আইনের আওতায় এখন পর্যন্ত আনতে পারেনি। এই ঘটনার পিছনে যারা জড়িত রয়েছে তারা ভারতে পালিয়ে গেছেন এমনও একটি তারা অভিযোগ এখানে এনেছেন এবং এনে তারা কিন্তু এর আগে কিছুদিন 2 দিন আগে কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছিলেন এবং এখন তারা এই মুহূর্তে যেটি বলছেন যে সরকার পুরোপুরি ব্যর্থ এবং যার কারণে হাদীর উপর যারা হামলা করেছে তাদেরকে এখন পর্যন্ত যারা মূল দোষী তাদেরকে কিন্তু এখনও গ্রেফতার করা যায়নি, এমনটি তারা এখান থেকে অভিযোগ করছেন। এর আগে গত শুক্রবার যে ঘটনাটি ঘটেছে, ওসমান হাদীর উপরে এই হামলা করার পরে কিন্তু তাকে রাজধানী রেভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর কিন্তু তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখান থেকে গতকাল কিন্তু এক বিবৃতিতে বলা হয়েছে হাদীর অবস্থা সংকটাপন্ন অবস্থায় তিনি রয়েছেন এবং এই দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পরে এবং এই ধরনের যারা পেশেন্ট রয়েছেন তাদেরকে চিকিৎসকরা এমনটি বলে থাকেন যে এই জায়গা থেকে ফেরার চান্স কিন্তু খুবই কম থাকে। এখন এই মুহূর্তে এই যে শাহবাগ এলাকায় উত্তপ্ত রয়েছে, এখানে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং আমি দেখাতে চাই যে ছাত্র জনতার যে মিছিলটি রয়েছে সেটি এই শাহবাগ এলাকা থেকে এটি বাংলা মোটরের দিকে অগ্রসর হচ্ছে এবং শুধু এই শাহবাগ এলাকায় নয়, বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ক্যাম্পাস রয়েছে তারা সেখানে স্লোগান দিচ্ছেন এবং তারা এমনটি বলছেন যে হাদীর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন বা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু গ্রেফতার করতে পারেনি, তারা ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এমন একটি তারা অভিযোগ করেছে। আমি আমার ডান পাশে এই দিকটাতে যদি দেখাই যে ছাত্র জনতার যে মিছিলটি, সেই মিছিলটি কিন্তু এখন এই শাহবাগ এলাকা থেকে তারা অতিক্রম করে তারা বাংলা মোটরের দিকে যাচ্ছেন এবং টিউলিক আমি দেখাতে চাই যে আমার এই পিছনের যে জায়গাটি এই জায়গাতে কিন্তু শাহবাগে পুরো তারা ঘিরে রেখেছে, অর্থাৎ শাহবাগের যে ওই জাদুঘরের যে ওই পাশটাতে সেখানে কিন্তু পুলিশ অবস্থান করছে যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ছাত্র জনতা এখানে কোনো যানবাহন চলতে দেয়া হচ্ছে না এবং তারা কিন্তু প্রচুর ক্ষিপ্ত রয়েছেন যে ওসমান হাদীর উপরে যে হামলা হয়েছে এবং তারা যেমনটি বলছেন যে গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক ওসমান হাদী তার কিন্তু গণঅভ্যুত্থানে শুধু অবদান নয় এবং
তিনি বজ্র কণ্ঠস্বর, এমনটি এই ছাত্র জনতা তারা বলছেন এবং তারা অভিযোগ করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। গত 5 আগস্টের পরে একাধিক দুর্ঘটনা ঘটার পরেও কেন আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে পরিচালনা করতে পারেনি, এজন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা দোষারোপ করছেন এবং এখন তারা অভিযোগ করছেন এবং এই ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এবং যারা এখন পর্যন্ত বিভিন্ন নাশকতার সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিন্তু এখন দ্রুত 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার এবং আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধের তারা দাবি তুলেছেন এবং তারা এমনটিও বলছেন যে সরকার যদি এই কার্যক্রমে ব্যর্থ হয় এবং তাতে যার কারণে যাতে সরকার পদত্যাগ করেন, এমনও কিন্তু তারা এখান থেকে তারা একটি দাবি তুলেছেন এবং বিভিন্ন কর্মসূচির ঘোষণাও এখানে দেয়া হচ্ছে যে আগামীকাল থেকে লাগাতার ঘেরাও কর্মসূচি তারা পালন করবেন এবং এর আগে যেটি হয়েছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তারা তুলেছিলেন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি এজন্যই করেছিলেন যে কিভাবে হাদির উপর যারা হামলা করেছে এবং হাদির যারা হত্যাকারী তারা কিভাবে ভারতে পালিয়ে গেল, এই প্রশ্নই কিন্তু তাদের মনে এখন ঘুরপাক খাচ্ছে। এবং এখানে এই যে শাহবাগের যে এই এলাকাতে আমি যদি এখন দেখাই যে কিছুক্ষণ আগে এখানে কয়েক শত শিক্ষার্থী ছিল এবং আরও যারা রয়েছেন শিক্ষার্থী তার খবর পেয়েছি কিছুক্ষণ আগে, তারা কিন্তু এই শাহবাগ এলাকাতে জড়ো হচ্ছেন এবং তারা এর আগে গতকালও কিন্তু একটি ঘেরাও কর্মসূচি হয়েছিল এবং তারা বলছিল যে ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন এবং তারা বলছেন যে গত জুলাই আগস্ট 2024 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হাদির যে অবদান রয়েছেন এবং সেই অবদান আসলে অতুলনীয় এবং এমনটি এখানে ছাত্র জনতা বলছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারা এমনটি বলছিলেন যে সাধারণত যারা প্রার্থী হয়ে থাকেন, যারা জাতীয় নির্বাচনে যারা প্রার্থী হয়ে থাকেন তারা নির্দিষ্ট একটি প্রোটোকলের মাধ্যমে তারা চলাফেরা করেন, কিন্তু হাদির ক্ষেত্রে কিন্তু সেটি তেমনটি ঘটেনি। তিনি একদম লড়াকু সৈনিকের মতো তিনি এগিয়ে গেছেন এবং তিনি যখন এই নির্বাচনী প্রচারণার জন্য তিনি যখন সেখানে প্রচারণা করছিলেন তখনই কিন্তু এই দুর্বৃত্তরা তাদের সাথে এই যারা হত্যাকারী যারা তার সাথেই ছিল এবং তারা কিন্তু তাদের সুযোগ মতো এই হাদিকে গুলি করে এবং এমনটি বলছিল যে মূলত এই হাদিকে টার্গেট করে দীর্ঘদিন যাবৎ তার উপর টার্গেট করেই তাকে হত্যা করা হয়েছে এবং হত্যার মূল কারণ হিসেবে যেমনটি বলা হয়েছিল এখান থেকে ছাত্র জনতা যেটি দাবি করছে যে হত্যাকাণ্ডের মূল কারণ হতে পারে এই আওয়ামী বিরোধী কথা বলা এবং হাদির সাহসিকতা এবং ন্যায় বিচারের পক্ষে কথা বলা এবং নির্ভয়ের সাথে চলাফেরা করা এবং কথা বলা, মূলত এই এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণেই মূলত হাদিকে টার্গেট করা হয়েছিল দীর্ঘদিন ধরে, এমনটিও এখানে ছাত্র জনতা যারা রয়েছেন তারা এমনটি অভিযোগ করছেন এবং এখানে এখন একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং এই ওসমান হাদিকে নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি যে বাংলাদেশের যারা সর্বস্তরের মানুষ তারা কিন্তু শোক প্রকাশ করেছেন এবং মূলত এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন যে ওসমান হাদি এমন একজন মানুষ যে তিনি আসলে সকলের হৃদয় ছুঁয়েছেন এমনটি তারা বলছেন এবং 2024 সালে তার অবদান ছিল রাজনৈতিক ভাষা গঠনে, ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে যে সংযোগ তৈরি এবং গণ অভ্যুত্থানের পর আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায়ও কিন্তু তার বিশেষ অবদান ছিল। তিনি এমন কিছু ছাত্ররা এখানে এমনটি বলছিল যে তিনি কোনো একক নেতা হিসেবে নয় বরং একজন সংগঠক কণ্ঠস্বর ও আন্দোলনের ধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন এমনটি বলছিলেন। ওসমান হাদি আন্দোলনের চেতনাতে ধরে রাখতে এবং এখানে আমরা বেশ কয়েকজন ছাত্র জনতাকে দেখছি তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা এমনটি বলছেন যে তারা এখানে এই হাদির ন্যায় বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে যাবেন না। আমরা এখানে বেশ কয়েকজনের সাথে
নেক্সট কয়েকজনের সাথে আমরা কথা বলবো যে এটি এই যে ওসমান হাদি খুন হলো এটি কিভাবে দেখছেন, আপনাদের অবস্থান কি হবে এখানে? এইটা শুধুমাত্র 24-এর যে আমাদের গণ অভ্যুত্থান বা এই যে বিপ্লব হয়েছে, এরপর এই সুশীল সমাজ, কিছু কথিত সুশীল সমাজদের জন্য, আমাদের উদারতার জন্য আজকে আমার ভাই হাদি ভাই জীবন দিতে হয়েছে। সুতরাং এই যারা সুশীল তাদেরকে আমরা সতর্ক করে বলতে চাই, তোমরা সুশীলতা বন্ধ করো, নাহলে পিঠের চামড়া থাকবে না, বলে দিলাম। আর আমার ভাই আজকে কবরে, এর বদলা এই জীবনের শেষ রক্তবিন্দু থাকতে পর্যন্ত এর বদলা নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা প্রতিজ্ঞা করতে পারি, আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, হাদি ভাইয়ের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। এমনটি বলছিলেন এখানে যারা অবস্থান নিয়েছেন, তারাও এমনটি বলছিলেন, তারাও জুলাই যোদ্ধা এবং এই ওসমান হাদির উপরে যে নির্মমভাবে আক্রমণ হয়েছে এমনটি এর বিরুদ্ধে তারা এই শাহবাগ জায়গায় সব জায়গা থেকে তারা অবস্থান নিচ্ছেন। এখন এখানে আরেকজনের সাথে আমরা কথা বলবো, এখানে কতক্ষণ অবস্থান নেবেন এবং এই যে হাদির উপর যে হত্যাকাণ্ড হলো এর বিপক্ষে আপনাদের কি কর্মসূচি রয়েছে? দেখেন, আমাদের বার্তা স্পষ্ট, আমরা সেই 21 সালের আবরার ফাঁদকে হারিয়েছি। কেন হারাইছি? ভারতের বিরুদ্ধে একটা পোস্ট করার কারণে। সেই জায়গা থেকে আমরা শুধু আবরার নয়, আমরা সেই 1400+ আমরা জীবন দিয়েছি 24-এ, আমরা সেই 25,000-এর অধিক অঙ্গহানি হয়েছি। আমরা বিপ্লব পরবর্তী আমরা বিপ্লবী সরকার গঠন করেছি। সেই সরকারি থাকাকালীনও আমাদের সেই বিপ্লবী ছাত্রনেতা, আমাদের সহযোদ্ধা সেই হাদিকে আমরা হারাতে হয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, আমরা আরও কাউকে পদত্যাগ চাই না। আমরা বলবো না জাহাঙ্গীর তুমি পদত্যাগ করো, আমরা বলবো না যে যা আমাদের নজরুল স্যার আপনি পদত্যাগ করেন। আমাদের স্পষ্ট বার্তা, আপনি সাংবাদিক, আমি ছাত্র নেতা, আমি ছাত্র জনতা, আমি এই রাষ্ট্রের মালিক। আমরা এখন থেকে বিপ্লবী ছাত্র জনতা এই যে বিপ্লবকে যেভাবে ওন করেছি, ধারণ করেছি, জীবন দিয়েছি, আমরা এখন থেকে বিপ্লবী সরকার হয়ে গেছি। আমাদের আর কোনো প্রশাসনের দরকার নেই, আমাদের আর কোনো পুলিশ বাহিনীর দরকার নেই। আমরাই একজন এক সেক্টরে যে রাজনীতি করেছি, আমরা এক সেক্টরে যুদ্ধ করেছি। যেমনটি বলছিলেন এখানে যারা অবস্থান নিয়েছিলেন, যেমনটি বলছিলেন যে তাদের আর কোনো সরকারের দরকার নাই, যেহেতু তারা অভিযোগ এনেছেন যারা এই অন্তর্বর্তীকালীন সরকার যারা এই হাদিকে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে, যারা মূল আসামি তাদেরকে গ্রেফতার করতে পারেনি, তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তাই তারা সরকারকে ব্যর্থ বলছেন এবং তারা এমনটি বলছেন যে তাদের আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দরকার নেই, তারা নিজেরাই তারা বিপ্লবী সরকার। তারা এখন পর্যন্ত যে ধরনের দুর্ঘটনা ঘটবে সেই দুর্ঘটনার বিরুদ্ধে এই ছাত্র জনতা অবস্থান নেবে। এখন পর্যন্ত এই শাহবাগের পরিস্থিতি থমথমে রয়েছে, এখানে সর্বস্তরে যারা ছাত্র জনতা রয়েছেন তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা এমনটি বলছেন যে হাদির যারা হত্যাকারী এবং যারা রয়েছেন তাদের বিচার তারা নিজেরাই করবেন। এখন পর্যন্ত এই শাহবাগ এলাকা থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। টিউলিপ, জানছিলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ইন্তেকাল নিয়ে ছাত্র জনতার প্রতিক্রিয়া। এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটরে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের প্রধান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, হাদির মৃত্যুর ঘটনায় রাতের সড়কে বিক্ষোভ কেমন দেখছেন? থমথমে পরিবেশ বিরাজ করছে এখানে। সর্বসাধারণের যারা সাধারণ মানুষ রয়েছে, যারা শিক্ষার্থী রয়েছে, সব ধরনের মানুষ এখানে অংশগ্রহণ করছে এবং এই শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তার বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং এখানে বেশ কয়েকজন যাদের এই ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এইমাত্র একটি মিছিল নিয়ে কিন্তু এখানে কয়েকশো শিক্ষার্থী এখান থেকে এই বাংলা মোটরের দিকে তারা রওনা দিয়েছে কিছুক্ষণ আগে এবং কিছু শিক্ষার্থী এই শাহবাগ এলাকায় অবস্থান নিচ্ছেন। এখানে দেখছি যে তারা টায়ার পুড়িয়ে আগুন জ্বালিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং চারপাশের পরিস্থিতি যদি বলি এবং যানবাহন স্থিতিশীল রয়েছে এবং কোনো জায়গায় মুভমেন্ট করতে পারছে না এবং শুধুমাত্র যে অ্যাম্বুলেন্স রয়েছে বা এমার্জেন্সি রয়েছে সেগুলোকে কিন্তু তারা চলাচল করতে দেয়া হচ্ছে, এছাড়া কিন্তু এখান থেকে কোনো কিছুই চলাফেরা করতে পারছে না। এবং এই যে দিল্লির তারা বারবার একটি কথাই বলছে যে দিল্লির যে আগ্রাসনের বিরুদ্ধে তারা অবস্থান নেবেন। এখন এই মুহূর্তে একজন এখানে রয়েছেন এবং তার সাথে কথা বলবো। শরীফ ওসমান হাদির উপরে হামলা হলো, তাকে হত্যা করা হলো, আপনাদের অবস্থান কি? এখানে তো আপনাদের কিছু শিক্ষার্থী তারা এই বাংলা মোটরের দিকে গিয়েছে, সেখানে কি কর্মসূচি রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা প্রথমে দুঃখের সাথে শোক প্রকাশ করছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দেখেছি কিছুদিন পূর্বে আমাদের প্রিয় ভাই ইনকিলাব মঞ্চের সম্মানিত মুখপাত্র, তার উপরে দুর্বৃত্তরা নৃশংসভাবে আক্রমণ চালিয়েছে, গুলিবর্ষণ করেছে, যার ধারাবাহিকতায় আজ কিছুদিন পরেই আমাদের ভাই শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, জান্নাতের উত্তম মাকাম দান করুক। এরই পাশাপাশি আজকে এই যে অস্থিতিশীল পরিবেশটা তৈরি করা হয়েছে, এটা আমরা অবশ্যই কোনোভাবেই স্বাভাবিক কোনো বিষয় হিসেবে দেখছি না। বিকজ যেদিন নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, ঠিক তার একদিনের মাথায় আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদী ভাইকে গুলিবিদ্ধ করা হয়েছে। তার 2-3 দিনের মাথায় প্রধান নির্বাচন কমিশন বলতেছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কি ভাই, এটা কিভাবে বিচ্ছিন্ন ঘটনা হয়, যেখানে একজন প্রার্থী, একজন শক্তিশালী ঢাকা প্রার্থী, তার উপরে নৃশংসভাবে গুলি চালানো হলো। নির্বাচন কমিশন বলছে একটা বিচ্ছিন্ন ঘটনা। সো যাই হোক, আমাদের এখন এই মুহূর্তে আমরা কোনো পরিকল্পনা আমাদের এখন মতো নেওয়া হয়নি, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিকজ অবশ্যই এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় প্রয়োজন। আমাদের কিছু বেড়ে গিয়েছে, তারা একটু শোক জানাচ্ছে, তারা বিভিন্নভাবে একটু র্যালি করতেছে, শোক জানাচ্ছে। আমরা সবাই এই শোকাহত অবস্থায় এই পর্যায়ে এখন পর্যন্ত আছি। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে এই যে প্রকাশ্যে শরীফ ওসমান হাদীর উপরে তাকে হত্যা করা হলো, এটি আপনি কিভাবে দেখছেন? শঙ্কিত কিনা? অবশ্যই আমরা শঙ্কিত। যারা 5ই আগস্টের আন্দোলনে বিজয় লাভ করেছিল, তাদের মধ্যে ওসমান হাদী অন্যতম একজন ছিল। ওসমান হাদীর যে আবেগ অনুভূতি বাংলাদেশের প্রতি, বাংলাদেশের জুলাই যোদ্ধাদের প্রতি, সেটা অন্য কোনো নেতার মধ্যে ছিল না। উনি প্রকাশ্যে ওনার নিজের ফ্যামিলি, নিজের সব কিছু, নিজের মায়া ত্যাগ করে বাংলাদেশের পক্ষে যেভাবে প্রতিদিন সকাল বিকাল কথা বলেছেন, সেটা মানুষকে, সাধারণ মানুষকে উজ্জীবিত করেছিল। আমরা মনে করি ওসমান হাদীর মৃত্যু শুধু বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয় নাই, এটা সমগ্র বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি ক্ষতির কারণ হয়ে গিয়েছে। যেমনটি বলছিলাম, এখানে যারা জুলাই যোদ্ধা রয়েছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন, তারাও এখানে অবস্থান নিয়েছেন এবং একটি মিছিল, বড় একটি মিছিল নিয়ে তারা কিন্তু এই বাংলা মোটরে অবস্থান নিচ্ছেন। এবং সেখানে রয়েছে আমার আরেক সহকর্মী জুবায়ের প্রধান। আমরা সরাসরি এখন সেখানে চলে যাব। আমি যেমনটা আমরা এর আগে দেখেছি যে সেখানে বিভিন্ন ছাত্র জনতা শাহবাগ মোড়ে যেটি তারা আসলে দখল, তারা বিভিন্ন আন্দোলন করছেন, হাদি হাদি স্লোগানে তারা যে জড়ো হয়েছেন। এই মাত্রই কিন্তু এইখানে আসলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি কারওয়ান বাজার, এই কারওয়ান বাজার মোড় হয়েও কিন্তু ছাত্র জনতার একটি বড় মিছিল আমরা দেখেছি ফার্মগেট এলাকার দিকে যাচ্ছেন। অর্থাৎ তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগানে হাদির এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে তার এই যে চলে যাওয়া, তার উপর যে গুলি করা হয়েছিল, এটির প্রতিবাদ তারা জানাচ্ছেন। এবং তাকে যে আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে তাকে যে হত্যা করা হয়েছে, তারা সেই আধিপত্যবাদ বিরোধী স্লোগান কিন্তু দিচ্ছেন। এবং সেই স্লোগানে কিন্তু ঢাকার যে শাহবাগ এলাকা রয়েছে, টিএসসি সহ, এইমাত্র আমরা কারওয়ান বাজারে এই এলাকাতে দেখেছি, এখানেও কিন্তু তারা এই রাস্তা দিয়ে কিন্তু স্লোগানে কিন্তু তারা গিয়েছেন। জানিয়ে রাখি 9:45 যেই হাদি, শরীফ ওসমান হাদী, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি ইন্তেকাল করেছেন। এবং সেই ঘটনার পরপরই আমরা দেখেছি যে রাজধানীর বেশ কিছু এলাকায় যেমন ছাত্র জনতা বেরিয়ে এসেছেন, তারা স্লোগান ধরছেন, একই সাথে তাদের যে প্রতিবাদী বার্তা, তাদের যে ঘোষণা, সেটি কিন্তু তাদের পক্ষ থেকে দিচ্ছেন। ইতিমধ্যে জুলাই ঐক্য নামের যে সংগঠন রয়েছে, তারাও কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকালকে জুমার নামাজের পরপর তারা কফিন মিছিল সহ সারা দেশে যে মিছিল কার্যক্রম, সেটি তারা ঘোষণা করেছেন। একই সাথে ছাত্র শক্তি যারা, তারাও মিছিলের ঘোষণা দিয়েছেন। এবং বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন যেগুলো রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে তাদের যে কর্মসূচি, হাদিকে এই যে গুলি করে হত্যা করা হয়েছে, এটির প্রতিবাদে তাদের যে কর্মসূচি, তাদের যে বিক্ষোভ মিছিল, তাদের যে প্রতিবাদী বার্তা, সেটি কিন্তু তারা রাজপথে জানাবেন। এরকমটি কিন্তু বিভিন্ন ছাত্র নেতা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছে, তাদের পক্ষ থেকে কিন্তু আসছেন। একই সাথে হাদির চলে যাওয়াতে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবাই কিন্তু আসলে এটিতে অনেক বেশি ব্যথিত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে এই লাইভে ঢোকার আগেই কিছুক্ষণ আগে সংবাদ পেয়েছি
যে প্রধান উপদেষ্টা যিনি আসলে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং হাদির ব্যাপারে আসলে তার আসলে যে বক্তব্য সেটি তিনি পেশ করবেন। তবে এই যে ঢাকার আমরা দেখেছি যে ছাত্র শক্তি যারা রয়েছেন একটি সংগঠন, তারা আসলে যে ঘোষণাটি দিয়েছেন যে রাতের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার তারা পদত্যাগ দাবি করছেন। সেক্ষেত্রে যদি পদত্যাগ না করেন সেক্ষেত্রে তারা বলছেন যে তারা রাতের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার যে স্বরাষ্ট্র যে মন্ত্রণালয় রয়েছে সেখানে গিয়ে তারা কিন্তু ঘেরাও কর্মসূচির মতো ঘোষণাও কিন্তু। জানছিলাম হাদির মৃত্যুর ঘটনায় সড়কে বিক্ষোভের খবর। দর্শক, এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছি প্রধান উপদেষ্টার ভাষণে। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই হৃদয় বিদারক সংবাদটি জানিয়েছেন। ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর সরকারের প্রতি। তারা হাদির চিকিৎসা অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন। বিশেষ করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, যিনি একই সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক, তার প্রতিও তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন, আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর দিয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে
নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম প্রধান উপদেষ্টার ভাষণ। দর্শক, আমরা আগেই জানিয়েছি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মারা গেছেন। এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, হাদির ইন্তেকালের খবরে জুলাই যোদ্ধা সহ সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া দেখছিলেন? কিছুক্ষণ আগে বলছিলাম যে এই শাহবাগ এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সেই 10:30 থেকে, এই হাদির মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে, সেই 10:45 থেকে 9:30 থেকে এখানে ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে তারা এই শাহবাগে অবস্থান নিয়েছেন এবং সেই ছাত্র জনতার পাশাপাশি এখানে কিন্তু সাধারণ মানুষও অবস্থান নিয়েছেন। তাদের একটা মাত্র স্লোগান এখানে শোনা যাচ্ছে এবং স্লোগানে মুখরিত হচ্ছে এই পুরো শাহবাগ এলাকা। সেই স্লোগানটি হচ্ছে, আমার ভাই মরল কেন, জবাব চাই, জবাব চাই। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, হাদির উপর যেদিন হামলা হলো সেদিন কিন্তু হাদির সাথে রিকশায় একজন ছিল, তাকে যে নিয়ে গিয়েছিল হাদির সাথে, এবং সেই মানুষটি এখন আমার পাশে রয়েছেন। আমরা সরাসরি তার কাছে চলে যাব। আপনি হাদির উপরে যেদিন হামলা হলো, আপনি বলছেন যে আপনি তার রিকশায় ছিলেন, সাথেই ছিলেন। ঘটনাটি কি ঘটেছিল আসলে? ঘটনাটি হচ্ছে এমন যে শুক্রবার জুমার নামাজের শেষে হাদি ভাই তখন তার প্রচারণা শেষ, সম্ভবত তিনি ইনকিলাব মঞ্চের অফিসে যাবেন। তখন আমি পাশের একটি হোটেলে ভাত খাচ্ছিলাম। প্রথম রাউন্ড আমি 2 রাউন্ড গুলির শব্দ শুনি। প্রথম রাউন্ড যখন গুলি হয়, সেই গুলিটি রিকশার অপর পাশ দিয়ে চলে যায়, সেই গুলিটি তখন লাগেনি। দ্বিতীয় রাউন্ড গুলিটি হাদি ভাইয়ের সরাসরি কাছে এসে তার বরাবর মাথার সাইড দিয়ে করে দেওয়া হয়েছে। তখন ওই গুলিটি হাদি ভাইয়ের মাথায় লাগে যায়। যখন হাদি ভাইকে গুলি করা হয়, তার 15-10 মিনিটের মাথায় আমি পল্টনের মোচড় থেকে রিকশায় করে লাইভ দিয়েছিলাম যে আমাদের হাদি ভাইয়ের উপরে গুলি করা হয়েছে এবং তিনাকে আমরা ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছি। সকলকে ঢাকা মেডিকেল আমি তখন আসার জন্য অনুরোধ করেছিলাম। তো তখন আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া সবাই কিন্তু ঢাকা মেডিকেল এসেছে। আমার কথা হলো, মৎস্য ভবন দিয়ে যখন এই মৎস্য ভবন দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় দিয়ে সন্ত্রাসীদের বাইকটি চলে যায়, তারা গিয়ে মিরপুর অবস্থান করে, সেই সময় কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশাসন কেন জানতে পারেনি যে তারা এখনও ঢাকা শহরের ভিতরে আছে? আমি তো যদি ঘণ্টাখানিক পরে লাইভ দিতাম তাহলে বুঝতে পারতাম যে তারা হয়তোবা তখনই ঢাকার বাইরে চলে গেছে, কিন্তু সে সময় তো সম্ভব না। আমি হাদি ভাইয়ের গুরুতর অবস্থায় লাইভ দিয়েছি, দেশবাসীকে জানিয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা বুঝতে পেরেছিলেন কিনা, আগে কিছু বুঝতে পেরেছিলেন কিনা? না, আগে তখন এরকম কিছু বোঝা যায়নি। ওনার সাথে যে এমনটি হবে এমনটি একবারেই বোঝা যায়নি। কারা গুলি করবে এমনটিও কোনোভাবে সম্ভাবনা ছিল না। দেখেছি যে 2 জন তার উপর হামলা করেছে তারা তার আশেপাশেই ছিল এবং অনেকক্ষণ ধরেই ছিল। আপনি বলছেন, দাবি করছেন আপনিও সেখানে ছিলেন।
তো আপনি কখনো খেয়াল করেননি তাদের অ্যাক্টিভিটিস বা কোনো কিছু আপনার সন্দেহ হয়েছে কিনা? তাদের অ্যাক্টিভিটিস বলতে যেটা 2-3 দিন ধরে হাদি ভাইয়ের সাথে তারা যে চলাফেরা করেছে গুরুত্বভাবে, মানে তারা এমনভাবে হাদি ভাইয়ের সাথে চলাফেরা করেছে মনে হয়েছে যে তারা হাদি ভাইয়ের সমর্থক এবং তারা হাদি ভাইয়ের মন জয় করে নিয়েছে, যার কারণে হাদি ভাই সবাইকে তো ভালোবাসেন। তিনি বলেছেন মৃত্যুকে আমি পরোয়া করি না, মৃত্যু যেদিন হবে সেদিন আমি অবশ্যই মৃত্যুকে বরণ করে নিব। তো হাদি ভাই সেদিন তাদেরকে নিয়েও প্রচারণায় গিয়েছেন, কিন্তু হাদি ভাই যদি এমনটি বুঝতে পারতো যে তারা তাকে মারবে কিংবা তারা হত্যা করবে, তাহলে তো একটা মানুষ তাদেরকে পাশে কখনো ঘুরাবে না। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের এই অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা এটার সাথে সরাসরি জড়িত আছে আমি মনে করি, এবং তিনার নির্দেশে জুমার নামাজের পরে হাদি ভাইয়ের উপরে গুলি করা হয়। আর এখান দিয়ে প্রশাসন তাদেরকে এই বিষয়টি জানতে চাই যে সেই সময়টা আপনি তো রিকশায় যখন গুলিবর্ষণ হয় আপনি তার সাথে রিকশায় ছিলেন, সেই মুহূর্তটা আসলে আপনার একটু জানতে চাচ্ছিলাম, মানে কেমন সেই মুহূর্তটা আসলে কীরকম ছিল? সেই মুহূর্তটা যদি এক ধরনের বলা হয় যে আমি তো তখন মনে করেছিলাম সাথে হাদি ভাইয়ের বড় ভাই ছিল, আমরা দুজন মনে করেছিলাম যে হাদি ভাই আর জীবিত নেই, তিনি মারা গিয়েছেন, কারণ এরকম একটি অবস্থায় একটি মানুষ কখনো জীবিত থাকতে পারে বলে আমার মনে হয় না। তো আমি যথেষ্ট পরিমাণ হাদি ভাইয়ের ভাইসহ আমরা চারদিকে চিল্লাচিল্লি করছি, মানুষ থেকে সাহায্য চেয়েছি, কেউ কিন্তু আমাদেরকে সাহায্য করেনি। এমনকি রিক্সাওয়ালা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে আমাদেরকে অতি দূরত্ব আনার জন্য, পিছনে অনেক মোটরসাইকেল ছিল, রিক্সা ছিল, সিএনজি ছিল, আমরা অনেককে বলেছি, কেউ আমাদেরকে সেই সময় এগিয়ে আসেনি একটু সাহায্য করার জন্য। কিন্তু তাৎক্ষণিক যদি হাদি ভাইকে একটু দূরত্ব আনা যেত, আমার মনে হয় এই জিনিসটা কিছুটা হলো মানে ওনাকে সুস্থ করা যেত। কিন্তু কতগুলো গুলি করেছিল একসাথে? প্রথম গুলিটা ওনার গায়ে লাগেনি, দ্বিতীয় গুলিটা ওনার গায়ে করা মানে সরাসরি কাছে এসে করা হয়েছে। দৌড়ানোর চেষ্টা করেননি বা প্রোটেক্ট করার চেষ্টা করেন? আমি একজন ব্যক্তি দৌড়ানোর চেষ্টা করেছি, কিন্তু সেই জায়গায় আমাকে সিসি ক্যামেরা দেখা যায়নি। কিন্তু আমি যখন সেগুন বাগিচার সামনে দিয়ে যাই, হাদি ভাইকে যখন দুজন লোক রিক্সা তুলে দেয়, আমি আবার বিজয়নগর পল্টন মুচড়ে এসে দেখি হাদি ভাই রিক্সা থেকে আবার পড়ে গিয়েছে, তখনই তিনাকে তুলে আবার ঢাকা মেডিকেল নিয়ে এসেছি। হ্যাঁ, যেমনটি সিলেট শুনছিলাম যে সেই হৃদয় বিদায় ঘটনা, যে শুক্রবার দিন জুমার নামাজের পরে শরীফ ওসমান হাদি ঢাকার ৮ আসন থেকে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং ইনকলাব মঞ্চের যিনি মুখপাত্র, এবং এমনটি শুনছিলাম যে তিনি প্রচারণায় নেমেছিলেন এবং যে দুইজন তার উপরে হামলা করেছেন, যারা এই মোটরসাইকেল থেকে তার উপরে হামলা করেছিলেন, সেই দুইজন এই শরীফ ওসমান হাদির আশেপাশেই ঘোরাঘুরি করছিলেন এবং আশেপাশে যারা ছিলেন তারা ভেবেছিলেন যে শরীফ ওসমান হাদির হয়তো খুব শ্রদ্ধাভাজন এবং কাছের মানুষ তারা, যার কারণে তারা এমনভাবে হাদির সাথে মিশছেন। এবং তার কিছুক্ষণ পরে সেই দিনই ওসমান হাদির উপরে এবং প্ল্যান করে তারা গুলিবর্ষণ করে, এবং প্রথম যে গুলিটি সেটি কিন্তু তার গায়ে লাগে। এমনকি বলছিলেন সেই শরীফ ওসমান হাদির সাথে যে সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি দেখেছি ভাইরাল হয়েছে, সেই ভিডিওর পাশে যিনি ছিলেন তিনি দাবি করছেন তিনিই ছিলেন, এবং তিনি বলছেন যে সেই গুলিবর্ষণ যখন হয় প্রথম গুলিটি লাগেনি, সেকেন্ড গুলিটি এবং থার্ড গুলিটি এসে তার ঠিক ঘাড় বরাবর লাগার পর। জানছিলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ইন্তেকাল নিয়ে ছাত্র জনতার প্রতিক্রিয়া। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট। বিপিএলে জাতীয় দলের পেসারদের নজরদারি করবেন একজন ফিজিও। শারীরিক ধকল বেশি হলে তার পরামর্শেই প্রয়োজনে বিপিএলের যে কোনো সময় দেয়া হবে পেসারদের বিশ্রাম। টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ইনজিউরি নিরাপত্তায় এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এদিকে টি-20 বিশ্বমঞ্চের জন্য আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। মমিনুর রিপনের রিপোর্ট। বিশ্বকাপে নিজেদের প্রথম 3 ম্যাচ কলকাতায় হলেও 28 জানুয়ারি বেঙ্গালুরুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ। সেখানে আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে 7 ফেব্রুয়ারির ম্যাচ ভেন্যুতে ফিরবে লিটন দাসের দল। বিপিএল থেকে অবশ্য বিশ্বকাপ দলের ব্যস্ততা শুরু হয়ে যাবে। বিশ্বকাপের আগে ইনজুরি এড়াতে নেওয়া হচ্ছে বাড়তি ব্যবস্থা। দেখবো যে হ্যাঁ, যারা কোয়ালিফাই করেনি টপ 4-এ তাদের মধ্যে কেউ কেউ আছে যারা জাতীয় দলের প্রবল খেলোয়াড়, তাদেরকে নিয়ে আমরা কাজ করা শুরু করে দেবো। এবং বিপিএল শেষ হওয়ার পরপরই কিন্তু ছোট্ট করে ঘরের মাটিতেই কিছু
ট্রেনিং প্রোগ্রাম হবে 2-3 দিনের জন্য, কারণ সময় খুব কম। ক্রিকেট বোর্ডের একজন ট্রেনার পুরো বিপিএল কভার করবেন, যার কাজ হবে যারা পনি প্লেয়ার্স অফ ন্যাশনাল ইন্টারেস্ট, তাদের পুরো টুর্নামেন্ট জুড়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হবে এই জিপিএস এর মাধ্যমে। সো ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মাধ্যমে যদি কোনো প্লেয়ার রেড জোনে থাকে, সেটা ওই ফ্র্যাঞ্চাইজির সাথে কমিউনিকেটেড করে দেওয়া হবে যে হি ইজ ইন দ্য রেড জোন, ওকে রেস্ট দিতে হবে। এদিকে আইপিএল এর মাঝে 8 দিনের জন্য দেশে ফিরতে হবে মুস্তাফিজুর রহমানকে। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় গুরুত্বপূর্ণ স্বাগতিকদের জন্য। তাই কিউইদের বিপক্ষে টি20তে ছুটি পেলেও মুস্তাফিজকে খেলতে হবে ওয়ানডে সিরিজে। ও যেই পর্যায়ে খেলবে, যে লেভেলে খেলবে, যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে থাকবে, সেখান থেকে এসে এখানে আরেকটু বেশি কন্ট্রিবিউট করতে পারবে, এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সো আমরা সব হিসাব কিতাব করেই দেখেছি যে প্লাস মাইনাস করে যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি। আমাদের এক্সিস্টিং যেই স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি শক্তিশালী হয়, সেই বিবেচনায় এটা করা। পিএসএল এর কারণে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচিতে পরিবর্তন আসছে। সাদা বলের 2 সিরিজ নির্ধারিত সময় হলেও টেস্ট 2টি খেলা হবে পরে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।